হেই বন্ধুরা, আজকে আমি একটা মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। একটা নতুন ইন্ডিয়ান সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। এই সিনেমাটা যে সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আছে তার নাম অস্ত্রভার্স, যেখানে আমরা বেশ কিছু পৌরাণিক অস্ত্র দেখতে পাবো এবং এই অস্ত্রগুলোর এক একটা গার্ডিয়ান বা প্রহরী আছে, যার সাহায্যে সেই গার্ডিয়ান বা প্রহরীরা পেয়ে যায় সুপার পাওয়ার। তাহলে শুরু করা যাক। তো সিনেমার শুরুতে আমরা জানতে পারি বহু যুগ আগে একদল মুনি ঋষিরা অনেক তপস্যা করে বেশ কিছু শক্তিশালী অস্ত্র পেয়েছিল ভগবানের কাছ থেকে। এই অস্ত্রগুলোর মধ্যে বানারাস্ত্র, জল অস্ত্র, অগ্নি অস্ত্র, নন্দী অস্ত্র ইত্যাদি আরো অনেক ধরনের অস্ত্র ছিল। তো তারপর একটা অস্ত্র জন্মায় যার নাম ব্রহ্মাস্ত্র, যেটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং সব অস্ত্রের দেবতা হচ্ছে এটা। এর সাহায্যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশ দুটোই করা যাবে। তো তারপর ঋষি মুনিরা সকলে মিলে অনেক প্রচেষ্টার পর এই ব্রহ্মাস্ত্রকে শান্ত করে তাকে একটা গোল অস্ত্রে রূপান্তরিত করে এবং সকলে সেই অস্ত্রের রক্ষা করতে থাকে। পাশাপাশি সেই অস্ত্রের মালিকেরা নিজেদের একটা দল বা সংগঠন করে নেয়, যার নাম দেওয়া হয় ব্রহ্মাঞ্চ। তারপর যুগের পর যুগ কেটে যায় এবং সময়ের সাথে সাথে বদলাতে থাকে প্রত্যেক অস্ত্রের মালিক। এরপর আমরা রণবীর কাপুরের চরিত্র শিবাকে দেখি। সে ওই অস্ত্রের দুনিয়ার সাথে জড়িয়ে আছে, কিন্তু সে এ ব্যাপারে কিছুই জানে না। শিবা পেশায় একজন ডিজে, যে কিনা আর 5টা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। তারপর আমরা দেখি শাহরুখ খানের চরিত্র মোহনকে। সে একজন বিজ্ঞানী এবং সে ওই ব্রহ্মাঞ্চের একজন সদস্য। বছর 30 আগে কোনো একটা কারণে ব্রহ্মাস্ত্রটা 3টে টুকরো করা হয়েছিল। কেন, সেটা আমরা মুভির গল্পের একদম শেষে গিয়ে জানতে পারবো। তো এই ব্রহ্মাস্ত্রের 3টে টুকরো একটা টুকরো এই মোহনের কাছে আছে এবং মোহন সেটা নিয়েই পরীক্ষা করছিল। তখনই সেখানে দুজন ভিলেন চলে আসে। তাদের মধ্যে একজন হলো জোর আর একজন হলো রাফতার। তারা এসেছে এই ব্রহ্মাস্ত্রের টুকরোটা নিতে। তখন মোহন ওটা একটা বক্সে রেখে নিজের রক্ত তারপর ফেলে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এই ব্রহ্মাস্ত্রের টুকরোটাকে যে কোনো রূপেই রাখা যায় এবং একমাত্র এর মালিকের রক্ত যখন এর উপর পড়বে তখন সেটার আসল রূপে ফিরে আসবে। তো তারপর জোর আর রাফতার মোহনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্রহ্মাস্ত্রের ওই টুকরোটা খোঁজা শুরু করে, কিন্তু যেহেতু ওটা ওর আসল রূপে নেই তাই ওরা খুঁজে পায় না। তো ওদের খোঁজাখুঁজির ফাঁকেই মোহন ওর বানরাস্ত্রটা পড়ে নেয়, আর এই বানরাস্ত্রের সাহায্যে তার মধ্যে সুপার পাওয়ার চলে আসে, যার সাহায্যে সে বিশাল জোরে জোরে লাফাতে পারে। এবং তারপরই আমরা একটা দারুণ সিন দেখি, যেখানে জোর আর রাফতার মোহনকে ধরার চেষ্টা করছে এবং মোহন ওর পাওয়ারের সাহায্যে ওদের থেকে দূরে চলে যাচ্ছে এবং ওদেরকে আটকাচ্ছে। কিন্তু শেষমেশ মোহন একটা বিশাল লম্বা লাফ দিয়ে ছাদ ভেঙে অনেক উঁচুতে চলে যায়। ফলে জোর আর রাফতার ওকে ধরতে পারে না এবং ওরা চলে যায়। কিছুক্ষণ পরে মোহন ওখানে ফিরে আসে এবং এসে ওখানে পড়ে থাকা একটা দূরবীন হাতে তুলে নেয়। আসলে এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, যার রূপ সে বদলে দিয়েছিল। এবার সে নিজের রক্ততে লাগিয়ে ব্রহ্মাস্ত্রের আসল রূপে ফিরিয়ে আনে। তখনই জোর আর রাফতার সেখানে আচমকা চলে আসে। আসলে ওরা যায়নি, এখানেই লুকিয়েছিল। এবং এবার ওদের সাথে আসে ওদের বস জুনুন। জুনুনের কাছেও একটা অস্ত্র আছে। সে মোহনকে ধরে ফেলে এবং ওর কাছ থেকে ব্রহ্মাস্ত্রের টুকরোটার পাশাপাশি বানারাস্ত্রটাও কেড়ে নেয়। তারপর ওর মাইন্ড কন্ট্রোল করে ওর থেকে জেনে নেওয়ার চেষ্টা করে যে ব্রহ্মাস্ত্রের বাকি দুটো টুকরো কোথায় আছে। মোহন জানিয়ে দেয় ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় টুকরোটা আছে ওরই বন্ধু আনিস শেট্টির কাছে, কিন্তু তৃতীয় টুকরোটা কার কাছে আছে সেটা বলার আগেই জুনুনের কন্ট্রোল মোহনের উপর থেকে চলে যায় এবং যাতে ওর উপর জুনুন আবার কন্ট্রোল করতে না পারে তাই সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে। অন্যদিকে রণবীর কাপুরের চরিত্র শিবার সাথে আলিয়া ভাটের চরিত্র ঈশার দেখা হয়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং শেষমেশ তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর ঈশা শিবার বাড়িতে যায়। সেখানে শিবা ঈশাকে জানায় যে শিবা যখন ছোট ছিল তখন ওর বাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুনে ওর মা পুড়ে মারা যায়। তবে ওর মা মারা যাবার আগে ওর জন্য একটা শঙ্খ রেখে গেছে। তারপর ঈশা আর শিবা যখন একসাথে সময় কাটাচ্ছিল তখন শিবা নানান রকম ভিশন দেখতে পাচ্ছিল। আসলে শিবা সেই দৃশ্যগুলোই দেখতে পাচ্ছিল, মানে যেখানে জুনুন মোহনের উপর টর্চার করে মোহনের থেকে সব তথ্য জেনে নিচ্ছিল এবং শেষমেশ মোহনের মৃত্যু হয়। এবং শিবা এটাও জানতে পারে মোহনের মৃত্যুর পর জুনুনরা এবার আনিসের খোঁজে যাচ্ছে। তো এই সব দৃশ্যই শিবা চোখের সামনে দেখতে পাচ্ছিল, কিন্তু কেন সে এগুলো দেখতে পাচ্ছিল সেটা সে বুঝতে পারে না। তারপর শিবা ঈশার সাথে দেখা করতে এসে একটা খবরের কাগজে বিজ্ঞানী মোহনের মৃত্যুর খবর দেখে এবং তারপর বুঝে যায় যে সে যা যা দেখেছে সবই সত্যি। এরপর এই কথাগুলো সে ঈশাকে বলে। ঈশা তখনই ইন্টারনেট সার্চ করে জানতে পারে যে আনিস শেট্টি একজন আর্টিস্ট। যেহেতু জুনুনরা এবার তার কাছে যাচ্ছে ব্রহ্মাস্ত্রের টুকরো নিতে,
ফলে তার প্রাণ সংশয় দেখা দিতে পারে। তাই শিবা ঠিক করে যে সে আনিস শেট্টির কাছে যাবে তাকে এ ব্যাপারে জানাতে, এবং ঈশাও শিবার সাথে যেতে চায়। তারপর শিবা আর ঈশা বারাণসীতে এসে পৌঁছায়। এরপর একসময় শিবার হাতে আগুন লেগে যায়, কিন্তু ওর কিছুই হয় না। শিবা ঈশাকে জানায় যে আগুনের সাথে তার কোনো একটা সম্পর্ক আছে, সে আগুনে কখনোই পড়ে না। তারপর দেখা যায় সেখানে জুনুন আর তার দুই সঙ্গীর রাফতার আর জোরও চলে এসেছে সেই আনিসের খোঁজে। ওদের দেখে ঈশা আর শিবা ঠিক করে যে করেই হোক ওদের আগে আনিস শেট্টির কাছে তাদের পৌঁছাতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। তারপর দেখা যায় জুনুনের সঙ্গী রাফতার মোহানের সেই বানারাস্ত্রটা নিয়ে রেখে দিয়েছে। এরপর শিবা আর ঈশা অনেক চেষ্টার পর আনিস শেট্টির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে রাফতারও সেখানে পৌঁছে গিয়েছিল। তাই ঈশা প্ল্যান করে রাফতারের কাছে গিয়ে ফালতু বকবক করতে থাকে। ততক্ষণে শিবা আনিসকে অন্য জায়গায় টেনে এনে ওকে সব বলে দেয় যে জুনুনরা তাকে মেরে তার কাছ থেকে ব্রহ্মাস্ত্রের টুকরোটা নিতে এসেছে। কিন্তু তখনই বাইরে থেকে ঈশার চিৎকার শোনা যায়। আসলে রাফতার বুঝে গেছে যে ঈশা আনিসকে বাঁচাতেই এসেছে, তাই সে ঈশাকে মারতে যায়। তখনই শিবা দৌড়ে সেখানে চলে আসে। রাফতার ওকেও গুলি মারতে যায়, কিন্তু তখনই আনিস সেখানে চলে এসে ওকে বাঁচায়। আনিসের গুলিটা লাগলেও দেখা যায় আনিসের কাছেও একটা অস্ত্র আছে যার নাম নন্দিয়াস্ত্র। তারপর জুনুনও সেখানে চলে আসে এবং আনিস ও নন্দিয়াস্ত্রের পাওয়ারের সাহায্যে একটা বিশাল জোরে ঘুষি মেরে সেই ছাদ ভেঙে দেয় এবং ওরা নিচে নেমে আসে। তারপর ওরা তিনজন গাড়ি করে পালানো শুরু করে। শিবাকে বাঁচাতে গিয়ে আনিসের গায়ে গুলি লেগেছিল, তাই সে কিছুটা আহত হয়েছে, কিন্তু আনিস ও নন্দিয়াস্ত্রের সাহায্যে নিজেকে ঠিক করে নেয়। তারপর ঠিক হয় ওরা ব্রহ্মাঞ্চতে যাবে, মানে যেখানে এইসব অস্ত্রের মালিকেরা তাদের গুরুর কাছে এগুলোর ব্যবহার শিখেছে। তারপর সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুটা যাবার পর ওরা জানতে পারে যে জুনুনরা ওদের ফলো করছে। তাই আনিস ওর কাছে থাকা ব্রহ্মাস্ত্রের টুকরোটা শিবাকে দিয়ে বলে যে এটা যে কোনো ভাবেই ব্রহ্মাঞ্চে আমাদের গুরুর কাছে পৌঁছে দাও, ততক্ষণে আমি ওদের আটকাচ্ছি। সেই মতো শিবারা বেরিয়ে পড়ে ব্রহ্মাঞ্চের উদ্দেশ্যে। আর তারপরে একটা দারুণ সিন দেখি, যেখানে আনিস ও নন্দী অস্ত্রের সাহায্যে জুনুনদের গাড়িতে একটা বিশাল জোরে ধাক্কা মেরে ওদের আহত করে দেয়। কিন্তু ততক্ষণে জোর আনিসকে অনেকগুলো গুলি মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় শিবাদের গাড়িকে ফলো করছে রাফতার, আর আমরা দেখেছি তার কাছে রয়েছে মোহানের বানারাস্ত্র। ফলে সে ভীষণ জোরে দৌড়ে ও লাফিয়ে ওদের গাড়িকে ফলো করছিল, এবং এই সিনটা দারুণ ছিল। বেশ কিছুক্ষণ ধরে চলে এই সিনটা। এভাবে ওরা শেষমেশ ব্রহ্মাঞ্চের আশ্রমে চলে আসে, কিন্তু তখনই রাফতারও সেখানে পৌঁছে যায়। আর শিবা নিজের অজান্তেই ওর আগুনের পাওয়ার ব্যবহার করে সেখানে একটা বিশাল বড় আগুনের ফোর্স তৈরি করে এবং রাফতারকে জ্বালিয়ে দেয়। তখনই আমরা দেখি ব্রহ্মাঞ্চের গুরু সেখানে দাঁড়িয়ে এগুলো দেখছিল। তারপর শিবা অজ্ঞান হয়ে যায়। গুরু আর ঈশা ওকে ভেতরে নিয়ে যায়। তখন শিবার স্বপ্নে ওর ছোটবেলার দৃশ্য দেখতে পাই আমরা, যেখানে ওদের সারা ঘরে আগুন লেগে আছে আর ওর মা সেই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু শিবার এই আগুনে কিছুই হয় না, সেটা আমরা আগেও দেখেছি। অন্যদিকে জুনুন একটা মূর্তির সামনে আসে। আসলে এই মূর্তিটা হলো দেবের। এই দেবও একসময় ব্রহ্মাঞ্চের সদস্য ছিল, কিন্তু কিছু একটা কারণে সে খারাপ মানুষ হয়ে যাওয়ায় সেখান থেকে তাকে বহিষ্কার করা হয় এবং এখন সেই মূর্তিতে বন্দী। আর জুনুন দেবকে মুক্ত করার জন্যই ব্রহ্মাস্ত্রের টুকরোগুলো জড়ো করছে। জুনুন দেবের মূর্তির কাছে গিয়ে তার কাছে আরো শক্তি চায়, যাতে সে ব্রহ্মাঞ্চের সদস্যদের মোকাবিলা করে ব্রহ্মাস্ত্রের টুকরোটা ছিনিয়ে নিতে পারে। এবং জানা যায় যে জুনুনরা আনিসের নন্দী অস্ত্রটাও ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে আমরা দেখি শিবার জ্ঞান ফিরে এসেছে। সে বাইরে এসে দেখে ব্রহ্মাঞ্চের আশ্রমে সব বয়স্ক সদস্যরা এসে জড়ো হয়েছে। গুরু সবাইকে বলে যে আমাদের দুজন গুরুত্বপূর্ণ সদস্য মোহান আর আনিস মারা গেছে, এমনকি তাদের অস্ত্রগুলো এখন ভিলেনের কাছে। আমরা দেখি এই হঠাৎ আসা বিপদ সম্পর্কে তারা প্রত্যেকেই চিন্তিত। তারপর সেখানে ব্রহ্মাঞ্চতে আসা নতুন কিছু সদস্যদের পরিচয় হয়। ওদের প্রত্যেকেরই কাছে কোনো না কোনো অস্ত্র আছে, তাই সেগুলোর ব্যবহার শিখতে তারা এখানে এসেছে। তারপর শিবা গুরুর কাছে যায়। গুরু তাদের জানায় যে পৃথিবীতে এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, আর সেই বিপদ হলো জুনুন আর তার সঙ্গীরা, এবং এখন এদের একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে লড়তে হবে। আর শিবাকেও এই ব্রহ্মাঞ্চের সাথে যুক্ত হতে হবে। কিন্তু শিবা রাজি হয় না, কারণ ওর কাছে আগুনকে কন্ট্রোল করার ক্ষমতা থাকলেও সেই পাওয়ার সে ব্যবহার করতে পারে না। গুরু শিবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিবা যখন বুঝছে না দেখে শেষমেশ গুরু বলে যে তোমার মাও একসময় এই ব্রহ্মাঞ্চের সদস্য ছিল, যে কারণে এখন শিবার কাছে এই ক্ষমতা আছে। কিন্তু শিবা যতক্ষণ না যোগ্য হয়ে উঠবে ততক্ষণ না গুরু শিবাকে ওর মায়ের সম্পর্কে কিচ্ছু বলবে না। শেষমেশ শিবা রাজি হয় ব্রহ্মাঞ্চে যোগ দিতে।
আর ঠিক হয় ঈশা ফিরে গিয়ে শিবার জিনিসপত্রগুলো নিয়ে আসবে। তারপর ঈশা ব্রহ্মাঞ্চের সিনিয়র সদস্যদের সাথে ফিরে যায় শিবার বাড়িতে। এরপরে আমরা বেশ ইন্টারেস্টিং সিন দেখি, যেখানে ব্রহ্মাঞ্চতে আসে এই নতুন সদস্যগুলো ওদের সুপার পাওয়ার ব্যবহার করা শিখছে। এরপর একদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে শিবা স্বপ্ন দেখে যে ঈশা ওর বাড়িতে গিয়েছে ওর জিনিসপত্র নিতে। ঈশা সাথে করে শিবার মায়ের রেখে যাওয়া সেই শঙ্খটাও নেয়, কিন্তু তখনই সেখানে জোর চলে আসে। আসলে সে এসেছে ঈশার কাছ থেকে ব্রহ্মাঞ্চের ঠিকানা জানার জন্য। জোর ঈশাকে ধরতে যায়, কিন্তু তখনই দেখা যায় যে ঈশা একা আসেনি, ওর সাথে ব্রহ্মাঞ্চের কিছু সিনিয়র সদস্যরাও এসেছে ওকে প্রোটেক্ট করার জন্য। জোরের কাছে যেহেতু এখন আনিসের নন্দী অস্ত্র আছে, তাই তারপর বাকিদের সাথে ওর একটা লড়াই মতো শুরু হয়। তবে শেষমেশ সেখান থেকে পড়ে গিয়ে ঈশা চোট পায়, আর এসব দেখে শিবার ঘুম ভেঙে যায়। সাথে সাথে সে ঈশাকে ফোন করে এবং জানতে পারে সে স্বপ্নে যা দেখেছে সবই সত্যি। তবে ঈশার তেমন কিছু হয়নি, সে এখন সুরক্ষিত আছে। তখনই গুরু দেখে যে শিবার অজান্তেই সে আগুনকে কন্ট্রোল করছে। গুরু শিবাকে বলে যে তোমার পাওয়ার তখন অ্যাক্টিভেট হয় যখন তুমি ভীষণ ভয় পাও বা রেগে যাও, এবং ঈশাকে যেহেতু তুমি ভালোবাসো তাই ঈশার কোনো বিপদ আসলেই তোমার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর শিবা গুরুকে জানায় যে সে যখন ছোট ছিল তখন ওর মা আগুনে পুড়ে গিয়েছিল, এবং ওর ধারণা যে ওর তৈরি আগুনেই ওর মা পুড়ে গিয়েছিল, তাই সে আগুনকে ভীষণ ভয় পায়। তারপর গুরু ওকে বোঝায় যে আগুনকে ভয় নয় ভালোবাসতে শেখো, তাহলে এই আগুনটাকে তুমি ভালো কাজে ব্যবহার করতে পারবে। তারপর আমরা দারুণ সিন দেখি, যেখানে শিবা অনেক ট্রেনিং করে অবশেষে আগুনকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছে, এবং এ কাজে ব্রহ্মাস্ত্রের নতুন সদস্যরাও ওকে সাহায্য করতে থাকে। তবে শিবা নিজে থেকে আগুন তৈরি করতে পারে না, কোথাও কোনো জ্বলা আগুনকে সে কন্ট্রোল করে বাড়াতে বা কমাতে পারে। তারপর একদিন দেখা যায় গলায় অদ্ভুত একটা পাথরের ম্যাজিক্যাল মালা টাইপ পরা একটা লোক শিবাদের দিকে আক্রমণ করতে আসে। তখনই ওরা ওকে ধরে ফেলে সেই মালাটা খুলে নেয়, এবং শিবা সেটা ওর নিজের কাছে রাখে। আর এটা দেখে গুরু বলে যে শিবা এখন তুমি তৈরি তোমার মায়ের ব্যাপারে জানার জন্য। তারপর গুরু শিবাকে ব্রহ্মাঞ্চের সাথে জড়িয়ে থাকা ওর মায়ের কাহিনী বলা শুরু করে। গুরু জানায় আজ থেকে প্রায় 30 বছর মতো আগে ওদের ব্রহ্মাঞ্চরী সদস্য ছিল দেব, আর জুনুনরা হলো এই দেবেরই অনুগামী। তো এই দেব একাই অনেক অস্ত্রকে কন্ট্রোল করতে পেরেছিল, যার ফলে সে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল। পাশাপাশি সে ভীষণ লোভীও ছিল, তাই সে অনেক অস্ত্রের প্রহরীদের মেরে ফেলে সে ব্রহ্মাস্ত্রকেও নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে। কিন্তু তখনই দেবের স্ত্রী অমৃতা, যে কিনা জলকে কন্ট্রোল করতে পারত, সে দেবকে আটকায়। ফলে একটা দ্বীপে দেবের সাথে অমৃতার ভীষণ যুদ্ধ হয়, কিন্তু শেষমেশ সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। সবাই ভাবে যে দেব আর অমৃতা দুজনেই মারা গেছে, কিন্তু আসলে তা হয়নি। অমৃতা বেঁচে এখান থেকে দূরে চলে গিয়েছিল, আর দেব ওই পাথরের মূর্তিতে বন্দী হয়ে পড়েছিল। আর যেহেতু অমৃতার দেব স্বামী স্ত্রী ছিল, তাই তারপর অমৃতার একটা সন্তান হয়। সেই সন্তানটাই হচ্ছে শিবা, অর্থাৎ দেব আর অমৃতা হচ্ছে শিবার বাবা মা, এবং শিবা ওর বাবার মতো আগুনকে কন্ট্রোল করার পাওয়ার পেয়েছে। গুরু আরো বলে যে দেব যাতে ব্রহ্মাস্ত্রটাকে না পায়, তাই অমৃতা ব্রহ্মাস্ত্রকে 3টে টুকরে ভাগ করে দিয়েছিল, যার মধ্যে পরবর্তীকালে মাত্র 2টো টুকরো পাওয়া গেছে, আর একটা টুকরো কোথায় আছে কেউই জানে না। এই 2টো টুকরোর মধ্যে একটা টুকরো ছিল আনিসের কাছে, যেটা এখন গুরুর কাছে রয়েছে। অন্য টুকরোটা ছিল মোহানের কাছে, যেটা এখন আছে জুনুনদের কাছে, এবং তৃতীয় টুকরোটা এখনো মিসিং। ওরা কথা বলছিল, তখনই ওখানে ওরা দেখে যে জুনুন সেখানকার বেশ কিছু মানুষদের গলায় আগের দেখা সেই ম্যাজিক্যাল পাথর টাইপ লকেট ঝুলিয়ে সবার মাইন্ড কন্ট্রোল করে নিজের একটা সেনাবাহিনী তৈরি করে নিয়েছে। কিন্তু তখনই শিবার কাছে থাকা সেই লকেটটা সে ওর গলায় পড়ে নেয়, যার ফলে শিবা সরাসরি দেবের সাথে কানেক্ট হয়ে যায়। আর দেব যেহেতু জুনুনকে পাওয়ার দিয়েছে, তাই জুনুনও শিবার সাথে কানেক্ট হয়ে যায়, এবং সে জানতে পারে শিবা আর ব্রহ্মাঞ্চ কোথায় আছে। জুনুন ওর সেনাদের ওদের মারার অর্ডার দেয়, কিন্তু তখনই গুরু ওর অস্ত্রের সাহায্যে একটা বিশাল বড় গাছ কেটে ফেলে আগুন লাগিয়ে দেয়, এবং সেই ফাঁকেই সবাই পালিয়ে যায়। তারপর ব্রহ্মাঞ্চে ফিরে এসে শিবা দেখে যে ঈশারা ফিরে এসেছে। ঈশা সাথে করে শিবার মায়ের সেই শঙ্খটা এনেছিল। তারপর শিবা ওর রক্ত ওতে লাগায়, এবং দেখা যায় যে এটা ব্রহ্মাস্ত্রের সেই শেষ টুকরো। আর আমরা জানি ব্রহ্মাস্ত্রের টুকরোটা নিজের আসল রূপে ফিরে আসবে ওর মালিকের রক্তে, এবং শিবার সাথে শিবার মায়ের রক্তের মিলের কারণেই সে এই টুকরোটাকে আসল রূপে ফিরিয়ে আনতে পেরেছে। তারপর শিবা আর বাকিরা বুঝে যায় যে এই সবকিছুর পেছনেই দেব আছে, সেই জুনুনকে দিয়ে এই সব করাচ্ছে নিজেকে মুক্ত করার জন্য। যেহেতু ব্রহ্মাঞ্চের ঠিকানা জুনুনরা জেনে গেছে, তাই সব সদস্য একে একে সেখান থেকে চলে যায়। কয়েকজন শুধু থেকে গিয়েছিল, কিন্তু তখনই জুনুন
তার সঙ্গীদের নিয়ে সেখানে চলে আসে। তারপর ওরা সবাইকে বন্দি করে ফেলে এবং ব্রহ্মাস্ত্রের টুকরোটাকে চায়। তখন শিবা নিজের আগুনের পাওয়ার ব্যবহার করে ওদের সবার সাথে লড়তে থাকে। এরপর শিবা বিশাল বড় একটা আগ্নেয় মূর্তির রূপ ধারণ করে ফেলে, কিন্তু তখনই জুনুন ওর জলাস্ত্রের সাহায্যে সেখানে বৃষ্টি নামিয়ে আনে এবং সেই আগুন নিভিয়ে দেয়। আর তারপরই আমরা দারুণ দারুণ ফাইট সিন দেখি। শিবা ভীষণ রেগে ওর পাওয়ারের সাহায্যে সবাইকে মারতে থাকে, যেটা দারুণ ভাবে দেখানো হয়েছে। এখানে বলে রাখি যে ফাইট সিনকে বলে বোঝানো সম্ভব নয়, পারলে একবার করে ফাইট সিনগুলো তোমরা দেখে নিও। তো অনেকক্ষণ ধরে চলতে থাকে এই ফাইট সিনটা, কিন্তু শেষমেশ জুনুন ব্রহ্মাস্ত্রের 3টে টুকরোই পেয়ে যায় এবং সেগুলোকে একসাথে জুড়ে ফেলে। তারপর ব্রহ্মাস্ত্র অ্যাক্টিভেট হয়ে যায়, ফলে গোটা দুনিয়া আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। মাটি ফেটে চৌচির হয়ে যায়, আকাশে নানান রঙের খেলা দেখা যায়। কিন্তু শিবা তখনই ওর পাওয়ারের সাহায্যে ব্রহ্মাস্ত্রের পাওয়ারটাকে আস্তে আস্তে কম করতে থাকে এবং শেষমেশ সে ব্রহ্মাস্ত্রটাকে আবার শান্ত করে ফেলে। এবং এখন শিবার ওর পাওয়ারের জন্যে বাইরের থেকে আগুনের দরকার হয় না, নিজের শরীর থেকে সে আগুন তৈরি করে নিতে পারে এবং সবকিছু ঠিকঠাক ভাবে মিটে যায়। আর তারপরে শেষ হয় এই সিনেমার গল্পটা। তবে এর একটা পোস্ট ক্রেডিট সিন আছে, যেখানে আমাদের দেখানো হয় যে ব্রহ্মাস্ত্রের 3টে টুকরো জোড়ার ফলে দেব মুক্ত হয়ে গেছে এবং ব্রহ্মাস্ত্রের পার্ট 2 মুভিটা এই দেবকে নিয়েই হবে। তো ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই এক্সপ্লেনটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি খুব শীঘ্রই নতুন কোনো মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হচ্ছি এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।